সময় সংলাপে স্বাগত জানাচ্ছি আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন ডক্টর সাদাত হোসাইন। আপনাকে স্বাগত সময় সংলাপে। আমি আপনার কাছে সরাসরি বলতে চাই যে আমাদের যে চাকরির বাজারে একটু যেতে চাই আপনাকে, সেখানে সরকারি চাকরির জায়গায় আপনি পিএসসির চেয়ারম্যান ছিলেন, নিজেও মন্ত্রিপরিষদ সচিব ছিলেন, বিভিন্ন রকম। এই যে আমাদের বলা হয় যে আমাদের যে সরকারি কর্মকর্তারা যারা বিসিএস এর মাধ্যমে যারা আসছেন, সেই জায়গা থেকে গুণগত মান নিয়ে সংশয় তৈরি হয় বিভিন্ন সময় যে মানটা নাকি নিম্নমুখী হয়ে যাচ্ছে। এটা এই প্রশ্নের সঙ্গে আপনি কতটুকু? না, এটা তো ইম্পর্ট্যান্ট। যাক, আপনাকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শুরু করছি। আসলে পিএসসি স্বাধীনতার পর থেকেই এই সব অর্গানাইজেশনগুলি যেই উদ্দেশ্যে করা হয়েছিল, যে আদর্শকে সামনে রেখে করা হয়েছিল, বাস্তবে কিন্তু সেরকম হয়নি। এটা আকবর আলী সাহেব তার একটা নতুন বইতে যেটা বলেছেন যে এগুলি হচ্ছে আইসোমরফিক মিমিক্রি। মানে আপনার দেখা যাচ্ছে যে একটা অর্গানাইজেশন আর একটা অর্গানাইজেশনের মতো, কিন্তু আসলে সেগুলির বাস্তবে চরিত্রগত কোনো মিল নাই। তো আমি তো পিএসসির ক্ষেত্রে খুব, যেহেতু আমি চেয়ারম্যান ছিলাম, সুতরাং আমার দেখার অনেক বেশি সুযোগ হয়েছে, বুঝার কিছুটা সুযোগ হয়েছে, পুরো সুযোগ না হলেও। পিএসসি এখন ইংল্যান্ডে এই ধরনের অর্গানাইজেশন ছিল, তারা ইন্ডিয়াতে বা তৎকালীন ব্রিটিশ ইন্ডিয়াতে এই ইয়েটাকে অনেকটা রেপ্লিকেট করেছে, করে তারা আইসিএস সৃষ্টি করেছে। তারপরে যখন ইয়ে হলো, সাবকন্টিনেন্ট ডিভিশন হয়ে গেল, দুইটা দেশ হয়ে গেল, তখন ইন্ডিয়াতে করেছে আইএএস, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, পাকিস্তানে করেছে সিএসপি, এবং দুইখানেই ওই পাবলিক সার্ভিস কমিশন করেছে। পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে তারা সিলেকশন প্রসেসে গিয়েছে। বাংলাদেশ হওয়ার পরও ওই জন্যই আইসোমরফিক মিমিক্রি, যে ওসব উদ্দেশ্যে যা যা ছিল আগে সেরকম জিনিসগুলি আমাদেরও করতে হবে, আমাদেরও ইলেকশন কমিশন করতে হবে, আমাদেরও পিএসসি করতে হবে, অডিটর জেনারেল অফিস করতে হবে, এগুলি মোটামুটি করে ফেলতে হবে। তো পিএসসি করেছে, কিন্তু দুইটা দেশের বা এই তিনটা দেশের পিএসসির মধ্যে আকাশ পাতাল পার্থক্য হয়ে গেল। বাংলাদেশে করা হলো দুইটা পিএসসি, এটা পিএসসি নাম্বার 1 ফর অফিসার্স, পিএসসি নাম্বার 2 হলো নন গ্যাজেটেড অ্যান্ড নন অফিসার্স। এবং এই পিএসসি তার যে কমিশনের কনস্টিটিউশন, সেটার মধ্যে দেখা গেল যত গোলমাল। পিএসসি, আমি 38 বছর বয়সে পিএসসি মানে পিএসসির 38 বছর হওয়ার পর আমি জয়েন করেছি, করে দেখলাম যে পিএসসি একটা অর্গানাইজেশন যেখানে কাডার সার্ভিসের অফিসাররা রিক্রুটেড হয়েছে, এবং পাকিস্তান বাংলাদেশের মতো এটাকে গড়ে তোলার কথা ছিল। কিন্তু পিএসসিতে কোনো সিএসপি অফিসার, অর্থাৎ সাবেক সিএসপি অফিসার কেউ কোনোদিন জীবনও পোস্টিং হয় নাই। আচ্ছা, 38 বছরের মধ্যে কেউ পোস্টিং, মানে তারা এই যে মানে এই কমিশনে কখনো না, নন ইভেন মেম্বারও হয় না। আচ্ছা, সদস্য হন, মেম্বারও হয় না, চেয়ারম্যানও হয় নাই। আমি প্রথম চেয়ারম্যান হিসাবে গেলাম। পিএফএস, পাকিস্তান ফরেন সার্ভিস, তিনটি সার্ভিস হচ্ছে অল পাকিস্তান সার্ভিস বলতো, অল ইন্ডিয়া সার্ভিস বলে, বা বাংলাদেশও হয়তো তিনটা কোর্স ইয়ে। পিএফএস মানে পাকিস্তান ফরেন সার্ভিস, সেখানেও সাবেক বহু অফিসার আমাদের ছিল, কেউ এখানে মেম্বারও হয়নি, চেয়ারম্যানও হয়নি। পুলিশ সার্ভিসের একজন, তাও অনেক বয়স্ক রিটায়ার্ড ইয়ে, আমার মনে হয় তিনি সার্ভিসের লোক হিসাবে না, তৎকালীন আমাদের প্রধানমন্ত্রীর বন্ধু হিসাবে হিসাবে মহিউদ্দিন সাহেব হলেন সেকেন্ড পাবলিক সার্ভিস কমিশনার। মানে যেটা ওই যে ক্লার্কস অ্যান্ড নন গ্যাজেটেড অফিসার তাদেরকে রিক্রুটমেন্টের জন্য যেটা। তো একটা অর্গানাইজেশন যে যারা এরকম কাডার অফিসার রিক্রুট করবে, সেখানে যদি প্রাইম কাডারের কেউ যদি না থাকে, তাহলে কিভাবে রিক্রুটেড হবে? পুলিশের বোধহয় একজন সামান্য কয়েকদিনের জন্য ছিল, আমার যদু মনে হয় নুরুল ইসলাম নামে এক লোক মেম্বার, অল্প কয়েকদিন রিটায়ারমেন্ট আগে। তাহলে এইখানে তো প্রথম থেকেই এর গুণগত মানের মধ্যে সমস্যা দেখা দিল। এখানে মেম্বার করা হলো যাদেরকে, তা আমি দুই একজনকে চিনি, কারণ আমি এস্টাবলিশমেন্টের ডিপ্টি সেক্রেটারি ছিলাম, ভালো মানুষ, কিন্তু পিএসসির চেয়ারম্যান হওয়ার জন্য যে পার্সোনালিটি, তার যে মানে স্ট্যান্ড নেওয়ার ক্যাপাসিটি,
তার যে জ্ঞান দক্ষতা এগুলি এটা ছিল বলে মনে হয় না। আমি ডিপটি সেক্রেটারি হিসাবেও দেখছি, উনাকে যখন আমি ডাকতাম বা কথাই উনি তত্ত্বর জি 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 ভালো আসতেছি বা ইয়ে করি, উনি এসে বসে থাকতেন এস্টাবলিশমেন্টে মাঝে মাঝে, বা আমাদের সাথেও মানে খুব সমীহ করে বলতেন। আমি ভদ্রতা এক জিনিস, মানে যে মিনিস্ট্রি ডেকেছে সেইভাবে চলছে। সুতরাং পিএসসিটাকে ডেভেলপ করেছে এস্টাবলিশমেন্ট মিনিস্ট্রির একটা অধিদপ্তর হিসাবে বা সাবঅর্ডিনেট অফিস হিসাবে। দুটো শুধু এক্সেপশন আমি বলবো যে ছিল। এক হলো মইদুল ইসলাম বলে এক ভদ্রলোক, উনি বেশ নাম করা লোক। উনি ছিলেন যখন, তখন এটা একটু মানে স্বাধীন কিছুটা আমরা 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 যেটা বলি ইন্ডিপেন্ডেন্স নিয়ে কাজ করেছে। আর আল হুসাইনি সাহেব, উনিও সেক্রেটারি থেকে ইয়ে হয়েছিলেন। ওনার সময় উনি চেষ্টা করেছেন, উনি অবশ্য এত ইন্ডিপেন্ডেন্ট ছিলেন কিনা জানি না, তবে উনিও চেষ্টা করেছেন এটাকে নতুন নতুন কিছু করার, একটু ইমপ্রুভ করার। বাকিরা আসলে মনে হয়েছে সময় কাটানোর টাইপ, পার্সোনালিটি ওরকম, রেপুটেশন ওরকম, এরা এখানে এসছে। আসার ফলে হয়েছে কি, গ্র্যাজুয়ালি তারপরে আসলো এক সময় এডুকেশনাল ইনস্টিটিউশনস থেকে আসলো, এবং তারা এটাকে মোটামুটিভাবে, আমি যেটা দেখি তখন এটা র্যাঙ্ক ছিল তখন সেক্রেটারির সময়, তারা ওই র্যাঙ্ক পেয়েছেন এটাতেই খুশি, এবং যে স্ট্যাটাস, র্যাঙ্ক অ্যান্ড স্ট্যাটাস পেয়েছেন এটাতেই খুশি। এবং তারা তাদের যে এডুকেশনাল ইনস্টিটিউশনের কালচার এবং তাদের লিঙ্কেজটা এখানে আনলো। ওই হয়তো ছেলেরা চলে আসতেছে, মানে ইউনিভার্সিটির ছেলেরা চলে আসতেছে, কলেজের, ইউনিভার্সিটি বেশি, কারণ তারা ওদের ইয়ে ছিল। এবং মজার একটা ইয়ে হলো, আমি বলছিলাম, আমার রিপোর্টও লিখেছি, অ্যানুয়াল রিপোর্টে, যে এটাকে মনে হয় যে ইউনিভার্সিটির ছেলেরা মাস্টার্স থার্ড পার্ট মনে করে। আচ্ছা আচ্ছা, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট আমরা বলি না, এটা থার্ড পার্ট, যে পরীক্ষা দিতে হবে। আমরা রেজাল্ট দিচ্ছি ইয়েতে, আর শাহবাগের সামনে স্লোগান হইতেছে মানি না মানি না। এখন আমরা রেজাল্ট দিতে গিয়ে আমার অফিসারদেরকে আমি দেখেছি, আমি যখন, তারা একটু ইতস্তত করতেন যে স্যার ওইখানে কি রিয়াকশন হবে। তারপরে চিঠি আসতো আমাদের কাছে যে কালকে হলে আমাদের মিটিং হয়েছে, সেই মিটিং ইয়ে করছে যে আপনারা যদি বেশি ফেল করান তাহলে কঠোর আন্দোলন আপনাদের বিরুদ্ধে গড়ে তুলবে। ফলাফল দেওয়ার আগে, ফলাফল দেওয়ার বেশ আগে, মানে আমরা যখন ওই প্রিলিমিনারি রেজাল্টটা দিব যে আমাদের এত রাখতে হবে, তারপরে আপনারা তো লিখতো, তারপরে যে আমরা রিটেন পরীক্ষা, ভাইভা পরীক্ষা এত কিছু আছে, এখন কেন এত বাদ দিবেন। তো এগুলির কারণে আসলে ওইভাবে গড়ে উঠে। আসলে যে আমাদের যে পিএসসির পরীক্ষাগুলি, আমি যেটা দেখেছি, আনফরচুনেটলি আমি পুরো টাইম দিতে পারি নাই, আমার সময় শেষ হয়ে গেছে। পিএসসির স্ট্যান্ডার্ডটা খুবই লো স্ট্যান্ডার্ডের পরীক্ষা। আমি যেটা দেখেছি ক্লাস 7-8-এর, যেমন জেনারেল বিষয়গুলি, আপনি প্রফেশনাল বিষয় হয়তো বাদ দেন, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলি তার আমি ওইভাবে সবকিছু বুঝবো না, বা অন্যান্য সাবজেক্টগুলি, তবে জেনারেল বিষয় যেগুলি আমরা সবাই বুঝি, এবং ইতিহাস, ভূগোল, সমাজতত্ত্ব এগুলি পর্যন্ত, এগুলি খুব লো স্ট্যান্ডার্ডের প্রশ্ন হয়। আমি খারাপ বলবো না, কিন্তু সামহদের খুব খুব দয়ার মন আমার মনে হয়তো টিচারদের, যে তারা পাশ করে আসুক, কেন যেন একটা, অথবা প্রশ্ন ভালো করতে হলে খাটাখাটনি করতে হয়। তাতে যেটা হয়েছে বাস্তবে, এখন আপনাকে বলি, বাংলাদেশে মুড়ি মুড়কি সমান হয়ে গেছে। এখন যেরকম এসএসসি বা জুনিয়র পরীক্ষা, জুনিয়র সার্টিফিকেট পরীক্ষা, এগুলি তো যেরকম, আসলে মুড়ি, আমার একটা লেখা হয়েছে, মুড়ি মুড়কির এক দাম, সেই দেশ সেই মুল্লুক জাহান্নাম। বাংলাদেশের প্রবলেম হচ্ছে মুড়ি মুড়কি এক হয়ে গেছে। পিএসসিতে যারা এসছে, যারা এখন কাডার অফিসার, যারা সরকারের সেক্রেটারি থেকে শুরু করে বিভিন্ন পোস্টে আছে, এদের মধ্যে কিন্তু একটা পার্টিকুলার পার্সেন্টেজ, ধরেন 10%, দে আর ব্রিলিয়ান্ট। এরা কিন্তু পাকিস্তানের স্ট্যান্ডার্ডও ব্রিলিয়ান্ট। আমি তো এদেরকে প্রায় বাংলাদেশে, আমি বলবো আইসিএসটা তো আমি, তবে হ্যাঁ সিএসপি তো দেখেছি, আইসিএসও দেখেছি, এরা ব্রিলিয়ান্ট, এরা ওই স্ট্যান্ডার্ডের আছে। আমরা তো, আমি তো সব অফিসারকে প্রায় চিনি কাডারে, কিন্তু 90% বা আবার ধরেন 70-80% তারা একেবারে রদ্দি। ওই যে মুড়ি মুড়কি এক হয়েছে কেন, যে প্রশ্নটা যখন আপনি ক্লাস 5-এর অথবা ক্লাস 8-এর স্ট্যান্ডার্ডে করেন, তখন তো সবাই উত্তর দিতে পারে, সবাই 100 নম্বর পায়। আমি একটা উদাহরণ দিয়ে আমি শেষ করতে চাই। একটা অঙ্ক পরীক্ষা আছে, অঙ্ক পরীক্ষাটা আমি চেষ্টা করেছিলাম এটাকে স্ট্যান্ডার্ড ইয়েতে নিতে। এটা ক্লাস 5-এর বা
8-এর ম্যাক্সিমাম 8-এর স্ট্যান্ডার্ডের প্রশ্ন হয়। 8-এর স্ট্যান্ডার্ডের প্রশ্ন হলে 2 ঘন্টা সময় থাকে। 2 ঘন্টা সময়ের মধ্যে প্রথম 1 ঘন্টা যারা ভালো ছাত্র, হলগুলির তো আপনি ম্যানেজ করতে পারেন না, আপনাকে ছেড়ে দিতে হয়। ডিসেন্ট্রালাইজড, এখানে লক্ষ লক্ষ ছেলে পরীক্ষা দেয়, আপনাকে কলেজের টিচার, স্কুলের টিচার উপর ছেড়ে দিতে হয়। 1 ঘন্টা ভালো ছেলেরা উত্তর দিয়ে ফেলে, উত্তর দিয়ে বাকি 1 ঘন্টা শুধু টোকাটুকি চলে। আচ্ছা, এর খাতা ও নিচ্ছে, ওর খাতায় নিচ্ছে, ভালো ছাত্র সে বাহাদুরি করছে, সে যে করাপশন করছে সে বুঝেও না, বাহাদুরি করছে, একে দিচ্ছে, বন্ধু বান্ধবকে দিচ্ছে। ফলে আমি বলি অঙ্কের ইয়েটা নেন, আমি ছিলাম যখন, তখনকার রেজাল্ট হচ্ছে 90% ক্যান্ডিডেট 80% নম্বর পায়। আচ্ছা, আর 80% ক্যান্ডিডেট 90% নম্বর পাবে। এদিক সামান্য এদিক এদিক হতে পারে, বাট দিস ইজ দ্যাট। তাহলে যেটা হচ্ছে ওই, আর আগে আমাদের সময় ছিল যে একটা বিষয় ফেল করলে আপনি ফেল, এটা উঠিয়ে দিছে। এই যে সবকিছু সহজ করে দিয়েছে, মানে মানে খুব আমি বলবো ডাইলিউটেড করে দিয়েছে স্ট্যান্ডার্ড। তাতে হয়েছে কি, ওই অঙ্কের নম্বরের টেনে সবাইকে নিয়ে আসে, তাইলে তারা রিটেনে পাশ করে যায়। ভাইবার সময় তো নানান রকম, ভাইবাটা তো সবসময় মানে ট্রিকি বিষয় এবং সবসময় একটু সাসপেক্ট। এইসব কারণে এখানে খুব ভালো ছাত্র, যেমন ভালো কোয়ালিটির ঢুকেছে, বেশিরভাগই আনফরচুনেটলি তারা আবার ফরেন সার্ভিসে চলে গেছে। আচ্ছা, ফরেন সার্ভিসে যারা ভালো করছে তারা তাদের 90% ফরেন সার্ভিসে গেছে, বাকি 10% কাস্টমস, পুলিশ, বিসিএস, অ্যাডমিন কাডার, এই 3টা কাডারে, বা 85% ধরেন ফরেন সার্ভিসে গেছে, আর 15% এই 3 কাডারে ভাগ হয়েছে। অন্য কাডারে খুব একটা, কাস্টমসে গেছে কিছু, টাকা পয়সার ব্যাপার আছে, পুলিশে গেছে কিছু, পাওয়ার অ্যান্ড টাকা পয়সা দুইটা একসাথে মিলে, বিসিএস অ্যাডমিনেও গেছে কিছুটা, আগের দিনের নস্টালজিয়া, আর কিছুটা মানে একটা কিছু মনে করে যে এটা একটা ম্যাজিস্ট্রেটের পাওয়ার আছে। তো ফলে এখানে সব রকমের ইয়ে আছে। সেম ইজ ট্রু ফর এসএসসি এক্সাম, সেম ইজ ট্রু ফর এইচএসসি এক্সাম, আই থিঙ্ক সেম উইল বি ট্রু ফর জেএসসি এক্সাম। এইটা আমাদের যেটা সমস্যা হয়ে গেছে সব ক্ষেত্রেই। ফলে প্রমোশনের সময় দেখা গেছে এরা তো ঢুকেছে, প্রমোশন পেয়েছে, সেজন্য আপনি এমন সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি পাবেন যাদের সাথে কথা বললে আপনার মনে হবে যে আমি একটা ভালো ছাত্রের সাথে ভালো কথা বলা হচ্ছে। আবার এমন এমন সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি পাবেন যার সাথে কথা বলবে আপনি মনে আমি এর সাথে কি কথা বলবো, এ তো ইংরেজি, আমরা তন্ত্রটা বুঝতে পারছেন না, মানে এর ইংরেজিও বলতে পারে না ভালো করে, বাংলাও বলতে পারে না, তার আর্টিকুলেশন নাই, সে তার সাবজেক্টটা গুছিয়ে বলতে পারছে না। আমি কি মানে আমাদের কাছে অনেক লোকজন, বন্ধু বান্ধবরা কমপ্লেইন করে যে স্যার আমাদের সাথে তো কমিউনিকেশন হয় না, আমরা তো, ও তো আমার ভাষা বুঝে ওঠে না, বা আমি যেই ভাষা ইয়েতে অ্যাঙ্গেল থেকে কথা বলছি সে তো এটা ধরতেই তার সময় দেয়। বাট দেয়ার আর 10% অফিসার্স হু আর ব্রিলিয়ান্ট ইন মাই এস্টিমেশন। তারা কিন্তু এই যে এতগুলো ক্যাডার, সেই ক্যাডারগুলোতে তো মানে তলানিতে পড়ে যাচ্ছে অনেকে। প্রথম কথা দেখেন, আমাদের অনেক রকম বাংলাদেশে ক্যাডার আছে, বাংলাদেশে তো অনেক কিছু এই যে ডাইলিউটেড হয়েছে। আপনার আমি যেটা বারবার বলছি যে মুড়ি মুড়কি, বাংলাদেশে এত কাডার করারও তো কোনো ইয়ে নাই। এবং কাডার তো আপনি মুখে দেখছেন, কাছে দেখছেন 26টা, আসলে শুধু এডুকেশন কাডারেই, শুধু এডুকেশন কাডারেই 62টা না, সরি 28টা না 29টা সাব কাডার আছে। আচ্ছা, তার মানে টোটাল কাডার হবে বাংলাদেশে 60-70টা। এবং এই যে এডুকেশন কাডারের কথা বলছি, অনেকের ধারণা মুক্তিযোদ্ধাদের ব্যাপারে বদনাম দিয়ে থাকেন যে মুক্তিযোদ্ধারা কম নম্বর পেয়ে চাকরি পায়, তারপরে তারা ভালো রেজাল্ট করে না। এটাও একদম একটা পপুলার মিসকনসেপশন। মুক্তিযোদ্ধাদের থেকে অনেক অনেক কম নম্বর পেয়ে আপনার সে হয়তো মিউজিকের টিচার হয়েছে। আচ্ছা, মুক্তিযোদ্ধাদের থেকে অনেক অনেক কম পেয়ে সে সাংঘাতিক ইম্পর্টেন্ট সাবজেক্ট অঙ্কের ইয়ে হয়ে গেছে, কারণ অঙ্কেতে ক্যান্ডিডেট ছিল না, পোস্ট বেশি ক্যান্ডিডেট, বিজ্ঞানের শিক্ষক হয়ে গেছে। বিজ্ঞানের তো পার্টিকুলার না, ধরেন আপনার জুলজির হয়ে গেছে না, ইংরেজি, এইটা ইংরেজি, ইকোনমিক্স, এগুলিতে দেখা যাচ্ছে অনেক ভালো রেজাল্ট করে হইতে পারছে না, কারণ এখানে কম্পিটিশন বেশি। যারা গেছে ইংরেজিতে, যারা ভর্তি হয়েছে, তারা সাধারণত যারা উপরের দিকে থাকে তারা ইংরেজি, ইকোনমিক্স এগুলিতে থাকে, ইংরেজি, ইকোনমিক্স, বায়োকেমিস্ট্রি, আমি আপনার বলি এগুলিতে যারা এখন এই 3টা সাবজেক্টের। আমি একদম বিস্তারিতভাবে শিক্ষা ক্যাডার নিয়ে কথা বলতে চাই। শিক্ষার মান, শিক্ষকের মান, শিক্ষক তৈরি হচ্ছে না, ভালো শিক্ষক পাওয়া যাচ্ছে না, এই কথাগুলো আছে। কিন্তু ক্যাডারের ভিত্তিতে, ক্যাডার সার্ভিসের ভিত্তিতে যারা আসছেন শিক্ষা ক্যাডারে, তাদের সম্পর্কে যদি বলেন। শিক্ষার যখন শিক্ষকের মান বলবেন, তখন কিন্তু একটা জিনিস ইয়ে করতে হবে, শিক্ষক কিন্তু বিভিন্ন লেভেলের শিক্ষক আছে। ইউনিভার্সিটির টিচার আছে, কলেজের টিচার আছে,
তারপরে মাধ্যমিক স্কুলের টিচার আছে, প্রাইমারির টিচার আছে। আমি আমার এই দিক থেকে মানে অভিজ্ঞতা যে আমি এডুকেশন 2 বার ছিলাম, সেক্রেটারি হিসাবেও ছিলাম, ডেপুটি সেক্রেটারি ছিলাম, আর গণশিক্ষাতে 1 নাগারে 3.5 বছর প্রথম ছিলাম। সুতরাং আমার মোটামুটি একটা ধারণা আছে। এখন আমরা যখন কথাবার্তা বলি বা অনেক সময় আন্দোলনের সুবিধার্থে, পলিটিক্যাল স্ট্রেংথের সুবিধার্থে আমরা সব মিশিয়ে নিই। ইউনিভার্সিটি টিচারের সাথে আপনি অন্য কোনো লেভেলের টিচার মিলাইতে পারেন না, কারণ ইউনিভার্সিটির টিচাররা 80% তাদের অন্য যত দোষী দেন তার একাডেমিক ব্রিলিয়ান্সের আপনি কোশ্চেন করতে পারেন না। আমি তো তাদেরকে কাছের থেকে দেখেছি, আমি পিএসসিতেও তারা ছিল, তাদের আর কিছু না, একাডেমিক ক্যারিয়ার 80%-এর। ইনফ্যাক্ট আমার তো ধারণা যে এখন ওই ক্যারিয়ার ছাড়া ঢুকতে পারে না, তো অল ফার্স্ট ক্লাস না হলে বা অন্তত 3টা ফার্স্ট ক্লাস না হলে। সুতরাং তার একটা প্রাইড অফ পারফরমেন্স আছে, সে মনে মনে করে যে আমার মেধা সবচেয়ে বেশি। এবং শিক্ষক হতেই চান। আপনি যে দেখছেন ইউনিভার্সিটি টিচারদের সাথে এখন যে একটা বড় হলো এই ক্ল্যাশ অফ মেরিট, মানে যারা বিসিএস ক্যাডার বা ফরেন সার্ভিস ক্যাডার তারা হয়তো মনে করে যে আমরাই শ্রেষ্ঠ, আমরাই তো পরীক্ষা দিয়েছি, আমরা টপ ছিলাম। ইউনিভার্সিটি টিচাররা মনে করে যে না, যখন আমার বিষয়ভিত্তিক পরীক্ষা হয়েছিল তখন তো আমি টপ। অনেকে ইউনিভার্সিটি টিচার কিন্তু অনেকে আগের দিনে প্রায় সবাই একবার করে চান্স নিত, এখন কিন্তু অনেকে আর যায় না। কিন্তু আমি যদি এদের সাথে আপনি কথা বলেন, যদি দেখবেন যে তাদের মধ্যে অবশ্যই তার যে রেজাল্ট, যে ব্রিলিয়ান্ট রেজাল্ট, সেই রেজাল্টের প্রতি আছে, এবং তারা মনে করে যে আমি এই ব্রিলিয়ান্ট রেজাল্ট নিয়ে ওনাদের নিচে থাকবো কেন। আগে আমরা যখন সিএসপি ছিলাম তখন এই কোশ্চেনগুলি আসে নাই, কারণ ইউনিভার্সিটির টিচাররা মোটামুটিভাবে একটা বড় অংশ, আমি পার্সেন্টেজ দিয়ে বলবো না, তারা সিএসএস পরীক্ষা দিতেন। সুতরাং তাদের মধ্যে যারা ধরেন ভালো ছিল, তারা সিএসএস পরীক্ষা দিয়েছেন, ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে অনেকে তো সচিব হয়েছেন না পরে। হ্যাঁ, বলছি তো, যারা সিএসএস এ উপরের দিকে ছিল তাদের প্রায় বেশিরভাগই ইউনিভার্সিটি এবং টিচার থেকে এসছে, এসে হয়তো এক একজন এক এক কাডারে গেছে। তো সুতরাং তখন তারা এটা কোশ্চেন করেন না। আমি ধরেন বলি ফখরুদ্দিন সাহেব, মির্জা আজিজ সাহেব, কিংবা খালেদ শামস, মিজানুর রহমান শেলি, এদেরকে ইউনিভার্সিটি টিচাররা চ্যালেঞ্জ করবে না, কারণ ওনারা তো ইউনিভার্সিটি টিচার ছিলেন এবং ওনারা টপ মোস্ট ছিলেন, ম্যাট্রিক ইন্টারমিডিয়েট সবগুলিতে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছেন। কিন্তু এখন ওনাদের একটা কথা খুব জাস্টিফাইড যে আমার যে ক্যারিয়ার, সেই ক্যারিয়ার তো দলে বলে যদি আপনি ধরেন, তাহলে ইউনিভার্সিটি টিচারের মতো এত ভালো ক্যারিয়ার নাই। আছে বিআইডিএস এ আছে, আপনার অ্যাটমিক এনার্জি কমিশনে আছে, কিন্তু ওরা সংখ্যা কম। এত লোক এত ব্রিলিয়ান্ট ক্যারিয়ার নিয়ে এক জায়গায় তো আপনি কোনো কাউরে করেন নাই। সুতরাং এত লোক যদি থাকে তাদের তো সেক্ষেত্রে প্রাইডও আছে, শক্তিও আছে। কলেজ শিক্ষকদের মান নিয়ে যদি বলেন, কলেজ শিক্ষকদেরকে কিন্তু আপনি ইউনিভার্সিটি টিচার সামনে কম্পেয়ার করতে পারেন না। এই কারণে কলেজের কিন্তু তাদের নিয়োগ প্রক্রিয়া কি কোনো সমস্যা আছে? না, তারা তো কাডার একই পরীক্ষা দিয়েছে, একই পরীক্ষা দিয়ে তারা একটা কাডারে গেছে, এবং আপনি পছন্দ করেন বা না করেন, কাডারের মধ্যে একটা উপরে নিচে একটা হায়ারার্কি আছে, ইনফর্মালি হলেও আছে, রাষ্ট্র প্রশাসন। হ্যাঁ, সেইখানে মানে এডুকেশন কাডার খুব উপরে নয়, এডুকেশন কাডার মাঝামাঝি হতে পারে। এটা আর হলো একমাত্র কাডার, না একমাত্র বলা ঠিক হবে না, সরি আমি ভুল বলছি, ইট ইজ ওয়ান অফ দ্য ফিউ কাডার্স যেখানে আপনি কোন রকম পরীক্ষা না দিয়ে হঠাৎ করে সকালে উঠে আপনি দেখলেন যে আপনি কাডারে ঢুকে গেছেন। আপনি একটা প্রাইভেট কলেজে চাকরি করতেন, প্রত্যন্ত অঞ্চলের, এই কলেজগুলির নাম বললে হয়তো ওরা দুঃখ পাবে, আপনি তো সেখানে করছিলেন, আপনার একাডেমিক ক্যারিয়ার কিন্তু ক্যারিয়ারে অনেক মানে থার্ডও আছে, সেকেন্ডও আছে, সেগুলি নিয়ে কিন্তু আপনি টিচার হয়ে গেছেন। আজকে হয়তো সেই দিনটা নাই, কারণ তারা হয়তো রিটায়ার করে গেছে, কিন্তু এইরকম ছিল। ফলে আপনি কলেজ টিচারদের ঠিক ওই ধরনের যে একটা দাবি করা যে উই আর দ্য মোস্ট ব্রিলিয়ান্ট, সেটা পারবে না। মান ভালো থাকলে যে টিচার ভালো হবে তা নয়, হয়তো উনি ভালো ছাত্র, ভালো বুঝেন সবকিছু, কিন্তু কমে ওনার নাই, ইনসেন্টিভ নাই, ওনার যেটা হচ্ছে মোটিভেশন নাই, উনি ধান্দায় আছেন অন্য কোথাও যাওয়া যায় কিনা। কলেজের টিচারদের, গভর্নমেন্ট কলেজের টিচারদের একটা বিরাট সমস্যা হলো, আমাকে এডুকেশন মিনিস্টার, আমি যখন পিএসসিতে ছিলাম বা আগেও দেখেছি, বলতেন আপনি আমাদেরকে টিচার দিচ্ছেন না। আমরা বলছি আমরা তো রিক্রুট করেছি, গত ইয়েতে আপনাকে 1100 টিচার দিচ্ছি, এগুলি গেছে কোথায়? দেখা গেল যে যার সেনবাগে পোস্টিং, সে মোহাম্মদপুর কলেজে
আপনার ডেপুটেশনে আছে, যে আপনার হয়তো শাহ সুলতান কলেজের সে আছে আপনার এখানে আরেকটা একদম প্রাইভেট ইনস্টিটিউশন জাতীয়, সেখানে ডেপুটেশন হয়েছে। এগুলি হচ্ছে মোটিভেশনের প্রবলেম, যেটা ডাক্তারদেরও আছে। এইখানে আপনার গাছমারা কলেজের টিচার সে যাবে না, সেনবাগের টিচার যে যাবে না। আমি বললাম আমরা তো আপনাকে দিয়েছি, এই যে দেখেন মিলে গত ইয়েতে আপনি যা চেয়েছেন তার থেকে এত দিচ্ছি, দিতে পারি নাই মুক্তিযোদ্ধার কার্ডারে কোটায়, কারণ মুক্তিযোদ্ধার কোটাটা আপনারাই বন্ধ করে দিয়েছেন, যে কোটা খালি থাকবে তাও দিতে পারবেন না। তো বাকি তো আপনার গেছে, এখন আপনি ওদেরকে সেনবাগে পোস্টিং না দিয়ে আপনি ওকে মোহাম্মদপুর কলেজে পোস্টিং দিন। আমরা যদি মাঠের কথা বলি, মাঠ তো প্রশাসন হোক, কাস্টমস হোক, পুলিশ হোক, সবার তো মাঠে একটা পারফরমেন্স এই ক্যাডারদেরই থাকে, সেটা ভূমি হোক যে জায়গায় হোক। সেই জায়গা থেকে এই যে কেন্দ্রের নির্দেশনা পরিচালনা, সেখানে নির্দেশনা মতো কাজ চালানো, সেই জায়গা থেকে আপনার মানে আপনি কোনো খামতি বা ঘাটতি দেখেন কিনা, যে আগে যেভাবে চালাতে পারতেন, কারণ ওখান থেকে দক্ষ হয়ে তো সচিবালয় বা কেন্দ্রে আসছেন, তারা আবার ফেরত আসছেন, তো সেই হোমওয়ার্ক বা ফিল্ড ওয়ার্ক। এটা নির্ভর করবে যে কেন্দ্র কিভাবে তাদেরকে পরিচালনা করছে। দেখেন আমি এই একটা রিসেন্টলি একটা কলামে লিখেছি যে সমস্যাটি আমলাতন্ত্রের নয়, সমস্যাটি হচ্ছে নির্বাহী নিয়ন্ত্রণে ব্যর্থতা। আচ্ছা, নির্বাহী নিয়ন্ত্রণে আমাদের যে রাজনৈতিক মাস্টার তাদের ব্যর্থতা। আসলে আপনি যাদেরকে ফিল্ডে পাঠাচ্ছেন তাদের দুই ধরনের আছে লোক আছে। এক ধরনের আছে যারা আমি দীর্ঘদিন ট্রেনিং এর সাথে যুক্ত, ট্রেনিং এর সময় আমরা টের পেয়েছি যে এই লোকটা খুব ভালো অফিসার হবে না, বা একে আমরা যেটা বলেছি, আমরা তো ভদ্রভাবে হয়তো বলতে হয় যে একে খুব স্ট্রং সুপারভিশনের মাধ্যমে রাখতে হবে। তো দেখা যায় যে পরে যখন তার পোস্টিং হয় তখন এগুলির দিকে নজরও দেয় না, সেখানে আত্মীয় স্বজনপ্রীতি, দলবাজি, তারপরে আঞ্চলিকতা, তারপরে আত্মীয় স্বজনের সাথে আদার ফাইন্যান্সিয়াল কনসিডারেশন, এগুলি এসে দেখা যায় যে অনুপযুক্ত লোকটা খুব কৌশলগত জায়গায় বা স্ট্র্যাটেজিক প্লেসে পোস্টিং হয়ে গেছে, হয়ে সে তার অভ্যাস মতো ইয়ে করছে। এখন এটা তো তার দোষ না যে তাকে পোস্টিং দিল। তখন আমি নিজেও দু একটা ক্ষেত্রে দেখেছি, এবং আমার বন্ধুরা যারা দীর্ঘদিন আরো অনেক বেশি সময় ধরে ট্রেনিং এ ছিল, তাদেরকে আমি বলছি যে তোরা ফাউন্ডেশন এত ট্রেনিং দিলি, এত ইয়ে করলি, এত মোটিভেশন, এত নৈতিকতা, তাহলে গেল কোথায়? এই যে এই লোকটা ধরা পড়লো মোবাইল চুরি করতে গিয়ে, এই লোকটা ধরা পড়লো একটা বিদেশির একটা বাড়িতে ঢুকে সে টাকা চাইলো, এ তো কাডার অফিসার, এটা কাডার অফিসার, এই ভিতরে এভাবে ইয়ে হলো। তখন সে বলল দেখ আমরা কিন্তু বলেছি, আমাদের রিপোর্টটা খুলে দেখ, আমরা বলেছি এই অফিসারকে অন্তত আগামী 5 বছর কোনো ইন্ডিপেন্ডেন্ট চার্জে দেওয়া ঠিক হবে না। এখন কেউ যদি না পড়ে, কেউ যদি না দেখে, দেখা গেল সেই অফিসারকেই পোস্টিং দিয়ে দিছে, অথচ ভালো যে অফিসার সেই অফিসার সুযোগ পায় নাই। আচ্ছা, দ্বিতীয় হলো কিছু কিছু ভালো অফিসার আমাদের গিয়েছে, কিন্তু ফিল্ডে গিয়ে আনফরচুনেটলি ফিল্ডে এমন অফিসার পেয়েছে, তার সিনিয়র অফিসার ধরেন ডিসি, এডিসি, তারা তাকে আমি বলবো প্রথমে তাকে ফ্রাস্ট্রেটেড করেছে, ডিমোটিভেটেড করেছে, এবং পরবর্তীকালে তাকে ব্যাডলি ইনফ্লুয়েন্স করেছে। সে এসে আমাদেরকে বলেছে যে স্যার আপনারা তো অনেক কিছু বলছেন, সুন্দর সুন্দর কথা, কিন্তু ফিল্ডে তো আমার বস বা আমার ডিসি কি আমার এসপি সাহেব অথবা আমার কাস্টমস, তারা তো এই কথা বলে না। এবং তারা বলে যে আমার ডিসি বলছে যে এই সব গভর্নমেন্ট আমাকে 3 বছরের জন্য এই ডিস্ট্রিক্ট লিজ নিছে, এটা আমি করে খাবো, তুমি আমাকে কিভাবে সমর্থন দিতে পারবে সেটা বলো। আমি আপনাকে অনেকের নাম বলতে পারবো, সাংঘাতিক, আমাদের জানো খুব ভালো পজিশনে আছে, ইয়াতে খুবই ভালো অফিসার, পড়াশোনাও ভালো, সবকিছু ভালো, কিন্তু উনি সাহসী না, উনি ভীতু টাইপের লোক। কিন্তু উনি সিদ্ধান্ত নিতে গেলে উনার মাথায় মনে হয় উপর থেকে ফ্যান পড়বে, আমি মরে যাব, বা আমি বাইরে হইলে আমার পিয়ন আমাকে হয়তো অ্যাটাক করবে। নানান কিছু চিন্তা করলে আপনি যদি প্যারানয়েড জাতীয় হয়ে যান মেন্টালি বা ভীতু, তো আপনি কিছুই করতে পারেন না। তো এমনি কিন্তু অনেস্ট, দারুণ অনেস্ট, এক গ্লাস পানিও উনি ইয়ে করেন না। ছাত্র ভালো, খুবই আপনার ব্যবহার চমৎকার, আপনার শোভন কাজকর্ম করেন, কিন্তু স্ট্যান্ড নেওয়া ভিন্ন জিনিস। যেমন দুর্নীতির বিরুদ্ধে
সবাই স্ট্যান্ড নিতে পারে না, নিজে হয়তো করে না জি। এই কারণে, কারণ দুর্নীতিবাজরা তো অনেক বিপদে ফেলতে চেষ্টা করে, তখন সেই সাহস সবার থাকে, তার হয় না, দেখাতে পারেন না। দেখাতে পারে না। তবে এরা ওই ফিল্ডে গিয়ে কিন্তু এই অ্যাটমসফিয়ারটাতে পড়ে তারা অনেকে খারাপ হয়ে যায়। আপনার খেয়াল আছে মিলিটারি গভর্নমেন্ট যে 2 বছর ছিল তখন তিতাস গ্যাসে একটা তাদের গ্রুপ বসছিল করাপশনে, তো তিতাস গ্যাসের লোকটা যেন নামটা আমার মনে পড়ে, বোধহয় রাজ্জাক টাজাক এরকম কিছু হবে, একটা অ্যাকাউন্টেন্ট, খুব সুন্দর দাড়িওয়ালা, একদম ভালো ভদ্র সৌম্য চেহারা, তো তাকে বললো যে আপনি এই টাকা পয়সা মারছেন কেন, চুরি করছেন কেন? সে বললো যে দেখেন আমি দেখলাম যে আশেপাশের লোকজন সবাই কিছু কিছু টাকা পয়সা চুরিদারি করছে, টাকা মারছে এবং তারা ভালোই আছে, তা আমি ভাবলাম আমি কেন একটু করি না, আমি কেন খারাপ থাকবো, আমি খারাপ থাকবো না। তার মনে হয়েছে আমি একটু করলে অসুবিধা কি, এগুলি খুব সংক্রামক ইয়ে। এইভাবে কিন্তু অনেকেই মানে খারাপ হয়ে যাচ্ছে। আমরা ক্যাডার বা পিএসসির এই যে মানে ক্যাডার মাধ্যমে যারা কর্মকর্তা হচ্ছেন তাদের নিয়ে সার্বিক আলোচনাটা শেষ করতে পারলাম না। আপনি তারপরে বলেন যে পদ্ধতিগত সমস্যা এখনো রয়ে গিয়েছে সনাতনী প্রক্রিয়া মাধ্যমে, এবং এই যে আপনি বলেন যে প্রশ্নপত্র তৈরি যে পরীক্ষার মাধ্যমে তাদেরকে আনা হয় সেটাও আরো স্ট্যান্ডার্ড করতে হবে। দরকার হলে ওই কতগুলি জিনিস মাথার থেকে ইয়ে করতে হবে যে আমাদের বেশি পাস করাতে হবে, সব পোস্ট ফিল আপ করতে হবে, যদি পোস্টে উপযুক্ত লোক না হয় ফিল্ড আপ হবে না, এগুলি সাহস করে এই কাজগুলি করতে হবে। আমাকে অনেক সময় অনেক মন্ত্রী বলছেন যে আপনার পোস্ট আছে আপনি লোকজনকে দিচ্ছেন না কেন, আমি বললাম দেখেন যদি আপনি সে তো পরীক্ষা কেউ এরা পাশ করতে পারে নাই, 1800 পরীক্ষা দিয়েছিল, একবার 13 জন পাশ করছে, আবার এরকম কম হয়েছিল, কিন্তু আমরা 3-4 বার পরীক্ষা নিয়ে পাশ করাইতে পারছি। তো মন্ত্রী আমাকে খুব, উনিও ন্যায্য কথা বলছেন যে আমি তো আপনার কাছে কোনো কারোর চাকরি দিতে বলছি না, আমি বলছি যে আপনি আমার পোস্টগুলি ফিল আপ করে দেন, আমি বলি পাশ করেন না। সুতরাং এই বিষয় নিয়ে আরো আপনার সাথে হয়তো একদিন বলবো। আমি জাস্ট একটা কথা বলবো, তো ওনাকে আমি বললাম যে আমরা যে পরীক্ষা নিছি ওর মধ্যে কোনো ভুল আছে কিনা, বললেন যে না। তখন আমি বললাম যে দেখেন পিএসসির কাজ হচ্ছে সুন্দর নিখুঁতভাবে পরীক্ষা নেওয়া, কে পাশ করবে না করবে সেটার দায়িত্ব হলো পরীক্ষার্থীর, এবং এরকম করে বলতে হবে, সাহসিকতা বলতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে সময় সংলাপের সঙ্গে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন, নিরাপদে থাকুন।